নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 21শে সেপ্টেম্বর সন্ধ্যেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। 22শে সেপ্টেম্বর দেবীপক্ষের সূচনায় জিএসটির মাত্র দুটো স্তর সারা দেশে 5 আর 18%। প্রধানমন্ত্রী বলছেন যে জিএসটি সাশ্রয় উৎসব, স্বদেশে কিনুন, স্বদেশি পণ্য উৎপাদন করুন আর স্বদেশি জিনিস দোকানে রাখুন। একটা নতুন করে স্বদেশি আন্দোলনের তিনি ডাক দিয়েছেন। তার বক্তব্য যে কর কাঠামোর সরলীকরণ এবং জিএসটির সংস্কারের ফলে 2.5 লক্ষ কোটি টাকা মানুষের হাতে আসবে। সেই টাকায় যদি তারা স্বদেশি পণ্য কেনেন তাহলে দেশীয় শিল্প উৎসাহিত হবে এবং বিশ্বের বাজারে ভারতীয় পণ্যের গুণগত মানকে বৃদ্ধি করতে হবে। সেই জন্য উৎপাদনমুখী শিল্প স্থাপনে জোর দিতে হবে। এই কথাগুলোর মধ্যে কোন রকম আমি বলবো যে অত্যন্ত সঠিক কথা, ন্যায্য কথা। মেক ইন্ডিয়া গ্রেট এগেন, মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টস, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, স্কিল ইন্ডিয়া, এই সমস্ত কর্মসূচি প্রধানমন্ত্রী অনেক দিন ধরেই বলে আসছেন, অনেকগুলো চালু হয়েছে। তার কতটা সাফল্য এলো এত অল্প সময়ের মধ্যে তার কোনো কি বলবো আর কি একটা নিরপেক্ষ মত দেওয়া সম্ভব নয়, সময় লাগবে। কারণ এগুলোর এই প্রকল্পগুলোর ফল কি হচ্ছে সেটা রাতারাতি কিন্তু বোঝা সম্ভব নয়। আরো কিছুটা সময় দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়ার এই যে স্লোগান, এই স্লোগান কতটা ফলপ্রসূ হলো, কতটা বাস্তবায়িত হলো। কিন্তু প্রধানমন্ত্রী অবশ্য তিনি কখনো বলেননি বিদেশি পণ্য বর্জন করুন। তিনি বলেছেন যে স্বদেশি পণ্যের উৎপাদনে জোর দিন এবং স্বদেশি কেনার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। অনেকে বলছেন প্রধানমন্ত্রী নিজেও তো বিদেশি জিনিস ব্যবহার করেন, তিনি খুব শৌখিন। তার হাতের যে ঘড়িটা থাকে সেটা মুভাডো, সুইজারল্যান্ডের কোম্পানি। কয়েক হাজার থেকে কয়েক লাখ পর্যন্ত তার দাম। তিনি মবলা কলম ব্যবহার করেন। আরে মবলা তো আমিও ব্যবহার করি, মবলা অনেকেই ব্যবহার করেন। মবলা ব্র্যান্ডটাই অত্যন্ত অ্যাট্রাকটিভ, আমি দীর্ঘদিন ধরে মবলা ব্যবহার করি। এতে কিছু এসে যায় না। তার মানে কি প্রধানমন্ত্রী অত্যন্ত বিদেশি ব্র্যান্ডের প্রতি আসক্ত? তিনি তো রুদ্রাক্ষর মালাও পরেন, যে কুর্তা পাজামা পরেন, সবই দেশি। প্রধানমন্ত্রী এটা বলছেন একজন রাষ্ট্রনায়ক হিসাবে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে, স্বদেশি পণ্য কিনতে আর শিল্প সংস্থাকে উৎপাদনের গুণমান বাড়াতে, যাতে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্য চীনের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারে। এটাই তো ব্যাপার, আর তো কিছু নেই। অনেকে এটাই বলছেন যে প্রধানমন্ত্রীর মুখে কথা বলা শোভা পায় না, তিনি নিজে বিদেশি ব্র্যান্ড অনেক ব্যবহার করেন। হ্যাঁ, তিনি করেন তো, তো পাবলিক ডোমেনে আছে। তিনি তো কখনো বলেননি যে বিদেশি পণ্য বর্জন করুন, শুধু স্বদেশি করুন। তিনি বলেছেন স্বদেশি শিল্পকে উৎসাহ দিতে হবে এবং স্বদেশি পণ্য যাতে দেশের মানুষ কেনে। দেশের মানুষ স্বদেশি পণ্য তখনই কিনবে স্বদেশি পণ্যের গুণগত মান বিদেশি পণ্যের থেকে ভালো হবে। প্রধানমন্ত্রী এটাই বলেছেন। এখানে কোনো বর্জন নেই। গ্লোবালাইজড ইকোনমিতে, দুনিয়াটা তো গ্লোবাল ভিলেজ, কোনো বর্জনের ডাক দেওয়া যায় না, কেউ দেনও নি। প্রধানমন্ত্রীর কথার অপব্যাখ্যা করা হচ্ছে। এখন H1B ভিসা নিয়ে যে বিতর্কটা, সেই বিতর্কটার একটু ক্ল্যারিফিকেশন হোয়াইট হাউস দিয়েছে যে যাদের পুরনো H1B ভিসা আছে তাদেরকে ওই $1 লক্ষ ভিসা ফি দিতে হবে না, এবং যারা 21শে সেপ্টেম্বরের পরে আবেদন করবেন তাদের জন্যই এই $1 লক্ষ ভিসা ফি। এটা কিন্তু একবারই দিতে হবে 6 বছরের জন্য। 3 বছর পরে একটা রিনিউয়াল হয়, সেটাই কিন্তু এই $1 লক্ষ দিতে হবে না, প্রতি বছরও $1 লক্ষ দিতে হবে না। H1B ভিসা পেতে গেলে 21শে সেপ্টেম্বরের পরে যারা আবেদন করবেন তাদেরকে $1 লক্ষ দিতে হবে। অনেকটা ক্ল্যারিটি এসছে। দেখুন, আমেরিকার ওয়ার্কফোর্সের মধ্যে প্রায় 26% হচ্ছে বিদেশি। অনেকে H1B ভিসা নিয়ে এসছেন,
ইলন মাস্ক নিজে H1B ভিসা নিয়ে সাউথ আফ্রিকা থেকে আমেরিকায় গিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান কি ছিল? মেক আমেরিকা গ্রেট এগেন, এবং আমেরিকার মানুষের স্বার্থ তিনি দেখবেন সবার আগে, সেটা তার অগ্রাধিকার। তার বক্তব্য হচ্ছে যে আমেরিকার ওয়ার্কফোর্সের মধ্যে যদি 1/3 বিদেশি হয়, H1B ভিসা নিয়ে আসে, এবং কোম্পানিগুলো H1B ভিসা নিয়ে যারা আসছে তাদেরকে কম স্যালারি দিচ্ছে এবং আমেরিকানদের কাজ খেয়ে নিচ্ছে। এটা ট্রাম্পের যুক্তি। তিনি রক্ষণশীল হোয়াইট আমেরিকানদের পক্ষে দাঁড়িয়েছেন, তারাই তার ভোট ব্যাংক। সেই প্রেক্ষাপটে তিনি এই বিষয়টাকে এনেছেন। এতে আমেরিকারও ক্ষতি। ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে একটু ঝাঁকুনি লাগবে, কিন্তু আমেরিকারও ক্ষতি। যদি দক্ষ মেধা সম্পদ H1B ভিসার কড়াকড়ির জন্য না যায়, আমেরিকারও ক্ষতি। এগুলো সবই হচ্ছে চাপ সৃষ্টির কৌশল। আবার পীযূষ গোয়েলের নেতৃত্বে বাণিজ্য আলোচনাও শুরু হচ্ছে। তাই রাতারাতি কোনো সিদ্ধান্তে আসা এখন সম্ভব নয়। বিশ্ব রাজনীতি, বিশ্ব বাণিজ্য, বিশ্ব কূটনীতি একটা জটিল আবর্তের মধ্যে আছে। এর মধ্যে থেকে আমাদের নিজেদের স্বার্থ সবসময় সুরক্ষিত রাখতে হবে। বিদেশ নীতিতে একটা জিনিসই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে দেশবাসীর স্বার্থ, আর বাকিটা সময় অনুযায়ী পরিবর্তন করতে হবে। এবার আসি আজকের শিরোনাম। দেখুন, দিদিমণি মহলার আগে থেকেই পুজো মণ্ডপে ঘুরছেন। তিনি বলছেন, না না, আমি তো মণ্ডপের উদ্বোধন করছি, প্রতিমার উদ্বোধন করছি না। খুব ভালো কথা, তিনি তাই করছেন। আমি একসময় বলতাম, অনেকেই বলেন যে মুখ্যমন্ত্রী হচ্ছে সর্বজ্ঞ। তিনি শিল্প জানেন, সংস্কৃতি জানেন, কবিতা জানেন, গান জানেন, বহু ভাষা জানেন। ডাক্তারি করলে বিধানচন্দ্র রায়ের মতো ডাক্তার হতেন, আদালতে সওয়াল করলে আইনজীবীদের মতো সিদ্ধার্থ বাবু তাকে সমীহ করতেন, কবিতা লিখলে সুভাষ মুখোপাধ্যায় প্রশংসা করতেন, আর তিনি যদি গান গাইতেন সন্ধ্যা মুখোপাধ্যায় পর্যন্ত মুগ্ধ হয়ে তার গান শুনতেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাবেন, বলেন না আমি আইনটা জানি, প্র্যাকটিস করেছি। উনি সব বোঝেন। আমি কেন এই কথাটা বললাম? শ্রীভূমির পুজো প্যান্ডেলের উদ্বোধনে নচিকেতা ছিলেন। মুখ্যমন্ত্রী তার আদরের ভাই নচিকেতাকে শাসন করেছেন, তুমি কেন খাও না, কি শরীরটার হাল করেছ। তিনি নিজে কিন্তু খুব স্বাস্থ্য সচেতন। ওই হেলথ ইজ ওয়েলথ বলে না যে কথাটা, সেটা তিনি অক্ষরে অক্ষরে মানেন। তিনি দীর্ঘদিন ধরে স্বল্পাহারী এবং নিয়মিত শরীর চর্চা করেন। তিনি এটা মনে করেন যে যতক্ষণ এই শরীরটা ঠিক আছে ততক্ষণ সবকিছু ঠিক আছে। তা নচিকেতাকে তিনি দিদি হিসাবে বকাঝকা করতেই পারেন, এগুলো স্নেহের শাসন। কিন্তু তার মধ্যে একটা জিনিস বললেন, নচি যদি বলে আমি ওর ডায়েটটা ঠিক করে দিতে পারি, ও তো কিছু খায় না। তখনই আমার মনে পড়ল, উনি সর্বজ্ঞ, উনি সব জানেন। উনি একজন পেশাদার ডায়েটিশিয়ান যেভাবে ডায়েট ঠিক করে, মুখ্যমন্ত্রীর কথা শুনে আমার মনে হলো তিনি ঠিক তাদের মতোই ডায়েট চার্ট করতে পারেন। 2, আচ্ছা, মাথায় বৃষ্টি পড়লে ছাতা মাথায় দিতে হয়, বা আমরা অনেক সময় ছাতা না থাকলে রুমালটা মাথায় দিই। মুখ্যমন্ত্রী হাতিবাগানের পুজোর উদ্বোধনে কার কাছ থেকে একটা কাপড় নিয়ে এমন ভাবে মাথা ঢাকলেন, বৃষ্টি পড়ছিল, তার সঙ্গে লোকজন ছিল, কাউকে ছাতাটা বলতে পারতেন ছাতা দিতে, তিনি নিজেও ছাতাটা ধরে বলতে পারতেন। নিরাপত্তা রক্ষীদের এই কাজটা না করতে দিলেই ভালো, তিনি নিজেও ধরতে পারতেন। কিন্তু তিনি যেভাবে মাথায় কাপড়টা দিলেন তাতে কিন্তু বিজেপি সুবিধা পেয়ে গেল এটা বলতে যে তিনি পুজোর মণ্ডপেও তুষ্টিকরণের রাজনীতি করছেন। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। দেখুন, রেড রোডে ঈদের জমায়েতে তিনি রাজনৈতিক বক্তৃতা রাখেন, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে তিনি রাজনৈতিক বক্তৃতাই রাখছেন। কিন্তু হাতিবাগানে বৃষ্টির জন্য তিনি যেভাবে মঞ্চে বক্তৃতা দিলেন, যেভাবে তার মাথাটা ঢাকলেন, বিজেপি হাতে অস্ত্র পেয়ে গেল যে এখানেও তিনি তোষণ করছেন। আমার মতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচেতন ভাবে এটা করেছেন। তিনি চান তার ভোট ব্যাংক যেন অটুট থাকে। শারদোৎসবের মঞ্চ থেকেও তিনি কিন্তু ভোট ব্যাংকে পরোক্ষ বার্তা দিলেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর এই যে সীমাহীন তোষণের রাজনীতি, এটা তো আর নতুন কিছু নয়, এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। সবাই বুঝছে যে তোষণকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। বিজেপির জুজু দেখাবেন, ভাতা দেবেন, আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, মিনি ফিরোজের মতো স্ট্রংম্যান পাশে থাকবে। নির্বাচনের দিন তারা সব বুঝে নেবে। এটাই তো মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক প্রীতি। তাদের উন্নতির জন্য তিনি বিগত 14 বছরে কি করেছেন তার যদি একটা বস্তুনিষ্ঠ খতিয়ান কেউ দেখতে চায়, তাহলে দেখবেন যে বাংলার গরিব প্রান্তিক মুসলমান ভাই বোনদের জীবনের কতটা উন্নতি হয়েছে তারা নিজের চোখে দেখে নিতে পারবে। অমর্ত্য সেনের প্রতিটি ট্রাস্ট থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বাংলায় ধর্মীয় সংখ্যালঘুদের জীবনযাত্রার মান নিয়ে অনেক সমীক্ষা করেছেন। সেই সমীক্ষার যে ছবি উঠে এসছে সেটা একেবারেই উৎসাহ ব্যঞ্জক নয়। শুধু বিজেপির জুজু দেখানো, ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়া, কিছু স্কলারশিপ আর ওই স্ট্রংম্যানদের দিয়ে তিনি ওই ভোটটাকে লক স্টক অ্যান্ড ব্যারল, ঘাসপুল চিহ্নে যাতে তারা ভোটটা দেয় সেটা নিশ্চিত করতে চাইছেন। কারণ এটাই তার একমাত্র জীবন কাঠি। হিন্দু সমাজের একটা বড় অংশ, আমি তো মনে করি সিংহবাগ, এবার একটা হয়ে বিজেপিকে ভোট দেবে। তাহলে ধর্মীয় সংখ্যালঘু আর বেনিফিশিয়ারি ক্লাস, আর কিছু আছে যাদের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থানের সঙ্গে এই শাসক দলের ক্ষমতায় টিকে থাকাটা জরুরি। তারা এই শাসক দলের সিস্টেমের মধ্যে থেকে জীবিকা নির্ধারণ করেন। তারা ডেসপারেটলি চান রাজ্যের হাল যাই হোক না কেন এই সরকার, এই দলটা যেন ক্ষমতায় থাকে। এই সব মিলিয়ে ধরুন এরা 45% লোকসভায় কমবে। বিজেপি 56% হিন্দু ভোট লোকসভায় পেয়েছিল, সেটা ইতিমধ্যেই 60-61% আরো বাড়বে, এবং সেটা বিধানসভা নির্বাচনের সময় 64-65% হিন্দু ভোটের কনসলিডেশন হতে পারে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তিনি আর যাই হন রাজনীতিটা সব থেকে ভালো বোঝেন। দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, রেলমন্ত্রী, মানুষের পালসটা বোঝেন, এবং মানুষ যে এই সরকারের দুর্নীতি সহ স্বজন পোষণ, দাদাগিরি, বেহাল আইন শৃঙ্খলা নিয়ে যার পর নাই ক্ষুব্ধ তিনি জানেন। সাইলেন্ট মেজরিটি এখন পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ঙ্গম করছে। তারা চাইছে সিংহভাগ অংশ পরিবর্তনের আকাঙ্ক্ষা। সাইলেন্ট মেজরিটি থাকলে তারা তো আর তৃণমূলকে ভোট দেবেন না, তাদের ভোট তৃণমূল বিরোধীর দিকেই যাবে। সেটা বিজেপি ম্যাক্সিমাম তার সুফলটা পাবে। তাই মরিয়া হয়ে তার ভোট ব্যাংকে তিনি সংহত করতে চাইছেন। বঙ্গবাসী তার এই খেলাটা ধরে ফেলেছে। ভোট ব্যাংকে যেন বাম, কংগ্রেস, আইএসএফ থাবা বসাতে না পারে। নৌসাদ সিদ্দিকে পারলে দলে টেনে নাও। যেখানে যেখানে সংখ্যালঘুদের মধ্যে প্রতিবাদের স্বর শোনা যাচ্ছে সেই প্রতিবাদের স্বরটাকে অ্যাপ্রোপ্রিয়েট করে নাও, যাতে মুসলমান ভোট আমি একটা পাই, 100টার মধ্যে 95টা। সেখানে সমস্যা হলে সকাল শরীরে ডোবা, সময়ের অপেক্ষাটা মুখ্যমন্ত্রী জানেন। তাই তোষণটাকে বেলাগাম করেছেন। পুজোর মঞ্চ থেকেও ওই বার্তা দিচ্ছেন, তোষণের বার্তা মুখ্যমন্ত্রী সচেতন ভাবে করেছেন ওটা হাতিবাগানে, নির্দিষ্ট রাজনীতির লক্ষ্যে। এবং তিনি জানেন এই বিতর্কটা হোক, এই বিতর্কটা হলে তার ভোট ব্যাংকের কাছে সদর্থক বার্তা যাবে, সেই জন্যই মুখ্যমন্ত্রী করেছেন। তিনি জানেন হিন্দুরা এবার একটা হচ্ছে, তাই তাকে সার্ভাইভাল করতে গেলে তার ভোট ব্যাংকেও একটা করতে হবে। সেই জন্যই তিনি হাতিবাগানের পুজোর মঞ্চে বৃষ্টি পড়ছে এই কারণ দেখিয়ে যেভাবে পুজোর উদ্বোধন করলেন, এবং সঙ্গে সঙ্গে বিজেপি যেভাবে প্রতিক্রিয়া দিল, এর থেকে একটা জিনিস স্পষ্ট যে মেরুকরণ সম্পূর্ণ হয়েছে, বৃত্ত সম্পূর্ণ হয়েছে। এটা অবশ্যই রাজনীতির পক্ষে শুভ লক্ষণ।